শওকত মোল্লাকে ধরে জেলে ভরে দেবে, ঘাট ধরে ওকে জেলে নিয়ে যাবে যদি ওর নেতৃত্বে এটা হয়। ঘাটটা ধরবে, প্রশাসনকে অর্ডার করবে, ঢুকিয়ে দেবে। কারণ শওকত সাহেবের এখন অন্যতম প্রধান শিষ্য নাম হচ্ছে খায়রুল ইসলাম। গল্প ফাঁদতে হবে। শওকত সাহেব তো গল্প ফাঁদার মাস্টার জিনিস। ও মানিক পাই খুন হয়েছে, অন্যের নামে চাপিয়ে দিয়েছি। গল্প ফাঁদার জন্য কি বলছে, 2 রাউন্ড গুলি আর কি সব গল্প শোনাচ্ছে। আমি অন ক্যামেরা বলছি, 2 রাউন্ড কেন, হাফ রাউন্ড গুলিও যদি কেউ চালিয়ে থাকে তার ব্যবস্থা করা হোক, ছাড় না হয়। তবে এই ধরনের গেট ফেট ভেঙে প্রোগ্রামকে আটকে রাখতে পারবে না, আইএসএফের কার্যক্রমকে আটকাতে পারবে না। আমাদের এই পাকাপোল হাটে না উঠলে আমাদের খাওয়া হবে না। এই পাকাপোল হাটে গেলে মানে আমাদের স্বামীদের দেখে নেবে বলেছে। বাধা আসলে আমরা মহিলারা ঝাঁটা নিয়ে হাতে নিয়ে দাঁড়াবো। বাধা দিতে আসলে খয়রুলির ধরবো আমরা আগে। সরকার জানে না, মিথ্যা করে এসে বলে যাচ্ছে গুলি করেছে, এ করেছে। সরকার যদি আমাদের প্রমাণ দিতে পারে তাহলে খয়রুলি মানে সরকারের হাতের জুতো আমরা খাবো, আর না প্রমাণ দিতে পারলে সরকারের জুতো আমরা মারবো। শওকত সাহেবের এখন অন্যতম প্রধান শিষ্য নাম হচ্ছে খায়রুল ইসলাম। খায়রুল ইসলাম সাহেবকে বলছে ব্লকের দায়িত্ব দেবো, ওইদিকে মহসিন বাবু না কি আছে ওনাকে বলছে বার দেবো। কে কত বড় নেতাকে প্রমাণ করতে হবে, সেই জন্য ওরা রেসারেসি করছে। রেসারেসি করতে গিয়ে কোথায় হাত দিয়েছে, একটা ব্লাড ডোনেশন ক্যাম্পের গেটে। যে প্রত্যেক দিন পশ্চিমবাংলায় 1800 থেকে 2000 ইউনিট রক্তের প্রয়োজন হয়, সরকার সেটা যোগান দিতে পারে না। আমাদের মতো যারা আছেন বিরোধী থেকে শুরু করে অনেক সমাজসেবী সংগঠন সেই যোগান দেওয়ার চেষ্টা করে। সারা রাজ্যের মানুষ যখন ছিছি করছে, তৃণমূলের অন্দরেও এটা নিয়ে অনেক চর্চা হয়েছে যে এটা যতটুকু আমি খবর পেয়েছি যে এটা অন্যায় করছে। সেই সময় অন্যায়কে ঢাকা দেওয়ার জন্য গল্প ফাঁদতে হবে। শওকত সাহেব তো গল্প ফাঁদার মাস্টার জিনিস। ও মানিক পাই খুন হয়েছে, অন্যের নামে চাপিয়ে দিয়েছি। রাজ্জাক্কা খুন হলো, আইএসএফের নামে চাপিয়ে দিতে চেয়েছিল। যাক, এখন গল্প ফাঁদার জন্য কি বলছে, 2 রাউন্ড গুলি আর কি সব গল্প শোনাচ্ছে। আমি অন ক্যামেরা বলছি, 2 রাউন্ড কেন, হাফ রাউন্ড গুলিও যদি কেউ চালিয়ে থাকে তার ব্যবস্থা করা হোক, ছাড় না হয়। কিন্তু সেটা তদন্ত করতে হবে, যার তার নামে দেয়া যায় না। অন্যায় করেছে, অন্যায়কে ঢাকা দেওয়ার জন্য এই গল্প ফাঁদছে। আমি এক কথায় উত্তর দেবো, অন্ধকার জগতের প্রাণীরা আলোকে পছন্দ করে না। এটা আলো হচ্ছে, ওরা পছন্দ করছে না ওই জন্য। তবে এই ধরনের গেট ফেট ভেঙে প্রোগ্রামকে আটকে রাখতে পারবে না, আইএসএফের কার্যক্রমকে আটকাতে পারবে না। থ্যাংক ইউ। আইএসএফের নেতৃত্বে ভাঙড়ে একের পর রক্তদান শিবির হচ্ছে, একটা রেকর্ড আরেকটা ভাঙছে। সেই জায়গায় শাসক দল কি বুঝতে পারছে যে যারা রক্ত দিয়ে রেকর্ড তৈরি করে রেকর্ড ভাঙছে, 26শে বিধানসভায় ভোটটা তাদের কাছে কিছু নয়। শাসক দলের এখানে যারা অবজারভার না কি সব দিচ্ছে, কেউ বলছে অবজারভার আছে, আবার কেউ বলছে অবজারভার নাই। এই গল্প শুনছি, টপ টু বটম পর্যন্ত জানে শুধু ভাঙন নয়, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট খামচিহ্ন এবারে ডবল ডিজিটে যাচ্ছে। ওই জন্য আতঙ্কিত হয়ে যতটা পারে আটকানোর চেষ্টা করছে। তবে বিপ্লবের শেষ কথা বলে মানুষই বিপ্লব সংগঠিত করে। এই বিপ্লবকে পুলিশের একটা অংশ বা গুন্ডামস্তানকে দিয়ে আটকে রাখতে পারে না। মানুষ বিপ্লব দেখতে শুরু করেছে, বিপ্লব তখনই সফল হবে সেই স্বপ্ন নিয়ে সুষ্ঠু সমাজ ব্যবস্থা গঠনের জন্য। তাই মানুষই বিপ্লবকে। মমতা ব্যানার্জি, প্রথমে একটা কথা বলি, মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীকে ছেড়ে রেখেছে। মমতা ব্যানার্জির কাজ হবে শুভেন্দু অধিকারীকে ধরে জেলের মধ্যে ভরে রাখা, তাহলে বাংলায় কোনো অশান্তি হবে না। শেখ হাসিনা খোঁজ নিয়ে দেখো তো এরকম কতজন ঘুরছে সেখানে। কি বলছি বুঝতে পারছো না? একটা নয়, কতজন ঘুরছে একটু লিস্টটা দেখো। বাংলাদেশি মুসলমানদের তাড়ছে, কিন্তু শেখ হাসিনাকে লালন পালন করছে। এই কথা বাংলাদেশে এ হচ্ছে, শুনে একটা কথা বলি, এটা রাজনীতি হচ্ছে, এটা মানুষকে বিভ্রান্ত করছে। এরা মূল ইস্যু থেকে মানুষকে মাইন্ডকে ডাইভার্ট করার চেষ্টা করছে। এই যে ফাঁসির আদেশ বলবো, আমি আন্তর্জাতিক ইস্যু, আমার দেশ বলবে, এখানে আমি বলতে পারবো না। ওর উত্তরটা ওইখানকার মহিলারা দেবে। দেখুন, যদি এক্সট্রা কোনো লোক ঘুরে চরম অন্যায় করছে, বিএলওকে তাহলে প্রভাবিত করছে। ওখানকার মানুষের কাজ হবে তাহলে সিইও ওয়েস্ট বেঙ্গলকে ওই বিএলওর এগেনস্টে কমপ্লেন করা। দ্বিতীয় কথা হচ্ছে, বিএলওকে স্টাম্প দিতেই হবে। যদি বিএলও স্টাম্প না দেয়, আমি অনুরোধ করব যে বিএলওরা দিচ্ছে না, ক্যানিং পূর্বের মানুষ যদি আমার ভিডিওটি দেখেন, মিডিয়ার মাধ্যমে যদি দেন, ইমিডিয়েট আপনারা আপনাদের ইআরও ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার তাকে আপনারা কল করে জানাতে পারেন, বা 1950 আপনাদের ফোন থেকে 1950 এই নাম্বারে কল করে ওই বিএলওর এগেনস্টে বলতে পারেন। আমি অনুরোধ করব এটাই প্রত্যেকটা ভোটারকে, যে আপনারা আপনাদের গণনা ফর্ম সাবমিট করার পরেই আপনারা রিসিভ কপি একটা নিয়ে নেবেন, যে রিসিভ কপিতে সিগনেচার, স্টাম্প, তারিখ থাকবে। দেখুন, বেরিয়ে আসতে হবে। মুখ খুলতে যদি না সাহস পায় তাহলে ভোট চুরি হয়ে যাবে, তাদের গণনা ফর্মে তাদের নাম উঠবে না। নির্বাচন কমিশনকে জানা, শওকত মোল্লাকে ধরে জেলে ভরে দেবে, ঘাট ধরে ওকে জেলে নিয়ে যাবে যদি ওর নেতৃত্বে এটা হয়। নির্বাচন কমিশনকে তো জানাতে হবে।
ঘাটটা ধরবে, প্রশাসনকে অর্ডার করবে, ঢুকিয়ে দেবে। কারণ সংবিধানকে সামনে রেখে এসআইআরকে যদি কেউ অবজ্ঞা করে, অবজ্ঞা কেউ করতে পারবে না। যদি এসআইআরকে কেউ প্রভাবিত করে, সে সংবিধানকে আঘাত দিচ্ছে। সংবিধানকে যদি আঘাত দেয়, তার জায়গা কোথায়? জেলে। অবশ্যই অবশ্যই, আমি তো অনেক আগে বলেছি, দুটো বইতে আছে, দুটো মুডে, অনলাইন অফলাইন। ফর্ম ফিল আপ করে কেউ জমা দিতে পারে, অনলাইন থেকে কেউ জমা দিতে পারে। বাট আমি অনলাইনে একটু এক্সপার্ট কম, বেশি এক্সপার্ট না। যারা অনলাইনে এক্সপার্ট তারা অনলাইনে করতে পারে, চাইলে অফলাইনেও করতে পারে। যারা অনলাইনে করছে তাদের যে বাড়িতে যে ফর্ম দিয়ে গেছে সেই ফর্মটার করণীয় কি? দেখুন, দারুণ প্রশ্ন করেছেন। কেউ যদি অনলাইন অফলাইন দুটোই করে, একটা কেটে যাবে, একটা থেকে যাবে। যারা অনলাইনে করছেন, বাড়িতে ফর্ম দিয়ে যাচ্ছে, তাদের উচিত হবে বিওলো স্যার বা ম্যাডামকে ডেকে ফর্মটা রিটার্ন করে দেওয়া, যে আমি অনলাইনে করে দিয়েছি। এতে আর কোনো সমস্যা নেই। আমি যতটুকু আপডেট পেয়েছি ততটুকু দিচ্ছি। তবে আমি মনে করি অফলাইনে করাটাই বেটার। যে অনলাইনে ফর্ম ফিল আপ করবে, তার অফলাইনে করাটা সহজ। অনলাইনে যিনি করছেন, তিনি বললাম না, আমার থেকে অনেক বেশি এক্সপার্ট তিনি। আমার অতটা জ্ঞান নেই অনলাইনে। যে অনলাইনে করছে, সে অফলাইনে করে সে চষে দিতে পারে, এরকম একটা ব্যাপার। বাধ্য হয়ে মানুষ যাচ্ছে, যেহেতু কেউ সাহায্য দেখুন, আমি তো অপশন দিয়েছি, আপনি ইউটিলাইজ করতে পারেন। এখনো অধিকাংশ মানুষের আই কার্ড হয়নি, তো যাদের আই কার্ড হয়নি তারা সেই ক্ষেত্রে তারা কি করবে বা তাদের আর 20-26 বছর বয়স হয়ে গেছে, অথচ ফর্ম নাম্বার 6 নতুন ভোটার অ্যাপ্লিকেশন, ফর্ম নাম্বার 7 মৃত ভোটারের ডিক্লারেশন, ফর্ম নাম্বার 8 কারেকশন। এই তিনটে ফর্ম আছে। যারা নতুন ভোটার, 26 বছর বয়স, এখনো ভোটার লিস্টে নাম ওঠেনি, 18 বছর হয়ে গেছে, ভোটার লিস্টে নাম ওঠেনি, ফর্ম নাম্বার 6 চাইবেন, ফিল আপ করে জমা দেবেন। তবে আমার মনে হয় 7 তারিখের আগে নতুন ফর্ম নাম্বার 6 নাও দিতে পারে বা নাও জমা নিতে পারে। যা হবে মনে হয় 7 তারিখের পরে, খসড়া লিস্টের পরে। কালকে দেখলাম একজন বিএলও কাজের চাপ নিতে না পেরে হসপিটালে ভর্তি হয়ে অসুস্থ হয়ে। অত্যাধিক ইলেকশন কমিশন কেন এত তাড়াতাড়ি বা এটা আমি আগেও বলেছি যে যা সময় দিয়েছে, যারা বিওলো তাদের উপর অত্যাধিক চাপ হচ্ছে। বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দাও, আবার বাড়ি বাড়ি গিয়ে ফর্ম কালেক্ট করো। একবার নয়, একাধিকবার আপনার বাড়িতে আসার নিতাম দিচ্ছে, আবার সেটাকে নিয়ে অনলাইনে আপলোড হচ্ছে। আমি আপনাদের বলছি একটা কথা, একটা হেভি অংশের বিওলোরা এখনো পর্যন্ত কিভাবে আপলোড করতে হবে সঠিক নির্দেশটাই জানে না তারা। সেরকম, কারণ বয়স্ক আছে, সে ফোন ঠিকঠাক ইউজ করতে পারে না, সে অ্যাপের মাধ্যমে কিভাবে করবে? এটা নির্বাচন কমিশনকে দায়ী নিতে হবে, টাইম দিতে পারতো নির্বাচন কমিশন। 3 বছর সময় লাগে। আগের বারে যে এসআর হয়েছিল 3 বছর ধরে, আর সেইটা ইলেকশন কমিশন এই তড়িঘড়ি 2 মাসের মধ্যে করছে। কারণটা কি বলে মনে হয়? কারণ কি আমি বলতে পারবো না, নির্বাচন কমিশন জানে। এটা সুপ্রিম কোর্টকে জবাব দিতে হবে। এই নিয়ে সুপ্রিম কোর্টে মামলা হয়েছে। আপনাদেরও বলবো 2-4 দিন অপেক্ষা করুন। আমারও কি ভূমিকা আছে এসআইআর নিয়ে, আইনি ভূমিকা, সেটা আমি দেখাবো। বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দাও, আবার বাড়ি বাড়ি গিয়ে ফর্ম কালেক্ট করো। একবার নয়, একাধিকবার আপনার বাড়িতে আসার নিতাম দিচ্ছে, আবার সেটাকে নিয়ে অনলাইনে আপলোড হচ্ছে। আমি আপনাদের বলছি একটা কথা, একটা হেভি অংশের বিওলোরা এখনো পর্যন্ত কিভাবে আপলোড করতে হবে সঠিক নির্দেশটাই জানে না তারা। সেরকম, কারণ বয়স্ক আছে, সে ফোন ঠিকঠাক ইউজ করতে পারে না, সে অ্যাপের মাধ্যমে কিভাবে করবে?